ওয়েলকাম এভরিবডি। এটা আমার তোমাদের জন্য করা সেকেন্ড ভিডিও। আশা করি প্রথম ভিডিওটায় যে বিষয়বস্তুগুলো আমি তোমাদের কাছে যেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো, আমি এই ভিডিওগুলো বানাচ্ছি পুরো টেক্সট বইটা যেন তোমাদের কাছে খুব ভালোভাবে যেন ক্লিয়ারলি আমি রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্য ওই জন্য দেখো, আমি টেক্সট বইয়ের পেজ ধরে ধরে আমি বিষয়বস্তুগুলো তোমাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করছি। ঠিক আছে? তাহলে আশা করব তোমরা আমার এই ভিডিওগুলো তোমাদের মতো আরও যারা বন্ধুরা রয়েছে, যারা ধরো এই করোনা পরিস্থিতির মধ্যে ভালো করে ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, ঠিকঠাক মতো প্রিপারেশান নিতে পারছে না, তাদের উদ্দেশ্যে শেয়ার করো। আমার এই ভিডিওগুলোকে বেশি করে লাইক করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাতে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও, যেগুলো তোমাদের কাজে লাগবে, তোমাদের উপকারে লাগবে, টেক্সট বইটার কনসেপশানটা আরও ক্লিয়ারলি তোমাদের কাছে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, সেরকম আরও ভিডিও বানানোর আমি ইন্টারেস্টটা পাবো। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে এই জন্য কিন্তু তোমাদের সহযোগিতা দরকার। আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমি আবার বলছি, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেগুলো কিন্তু আমাকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানানোর একটা মোটিভেশান হিসাবে কিন্তু বিষয়গুলো কাজ করবে। যাই হোক, চলো শুরু করা যাক আজকের তাহলে আমাদের ক্লাসটা। দেখো, আগের দিন আমি তোমাদেরকে দর্পণ চিনতে শিখিয়েছিলাম। আজকে দেখো, সেই দর্পণের বিভিন্ন অংশগুলোও আগের দিনকে আমি তোমাদেরকে বুঝতে শিখিয়েছিলাম। আজকে এই দর্পণের মধ্যে দিয়ে আলো গেলে পরে কোন অংশ দিয়ে আলো কিভাবে পাস করে সেগুলো সম্বন্ধে আমরা জানতে শিখব। ঠিক আছে? দেখো, প্রথমে যে ছবিটা দেওয়া আছে দেখতে পাচ্ছি, যার উপর আমি আমার ক্যামেরাটাকে রেখেছি। দেখো, এই যে ফার্স্ট যে ছবিটা, এই দর্পণটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি দর্পণ বলো? এটা একটা অবতল দর্পণ। আর পাশে এটা যেটা রয়েছে, এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। এই দর্পণগুলো তোমাদের কিন্তু আগের ক্লাসে আমি চিনতে শিখিয়ে দিয়েছি। এবার দেখো, এটার কোনটা মেরু, হ্যাঁ, কোনটা ফোকাস, কোনটা বক্রতা কেন্দ্র, এই জিনিসগুলো তোমাদেরকে আগের দিন আমি চিনতে শিখিয়েছিলাম। যেমন পি হচ্ছে মেরু, আরেকবার বলে দিচ্ছি, এফটা হচ্ছে তোমার মুখ্য ফোকাস, আর সি বিন্দু যেটা রয়েছে, সি বিন্দুটা কি হচ্ছে বলো? এটা ছিল হচ্ছে বক্রতা কেন্দ্র। সেই ডেফিনেশন বা সংজ্ঞাগুলো আগের দিন আমি তোমাদেরকে দিয়ে বিষয়বস্তুগুলো চিনতে শিখিয়ে দিয়েছি। দেখো, এবার এই দর্পণটার উপরে একটা আলোক রশ্মি এসে পড়ছে, যেটাকে আমি এবি বলে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই এবি রশ্মিটা, এটা তো প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে দর্পণের উপর পড়ছে। তাহলে পড়ার পরে দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর দেখো কোথা দিয়ে যাবে, সেটা নিয়মগুলো মাথায় রেখো। দেখো, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে কিন্তু রশ্মিটা চলে গেল, অর্থাৎ বিডি পথে পাস করলো রশ্মিটা। ঠিক আছে? আর দেখো, এই বি বিন্দুতে যেমন আমরা আঁকতে শিখেছিলাম সমতল দর্পণের প্রতিফলনের নিয়মের মতো, দেখো এই বিসি যেটা আছে, এটা হচ্ছে বি বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। ঠিক আছে? একই রকম বিষয়ে উত্তল দর্পণের ক্ষেত্রে আসি। দেখো, এই যে একটা উত্তল দর্পণ দেখতে পাচ্ছ তুমি, এই উত্তল দর্পণের মধ্যে কি হয়েছে দেখো। উত্তল দর্পণে দেখো, এটা হচ্ছে প্রধান অক্ষটা ছিল, এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এবি এসে দেখো দর্পণের উপর পড়েছে, পড়ে বিডি পথে প্রতিফলিত হয়ে চলে গেছে। এইবার প্রতিফলিত রশ্মিকে তুমি যদি এক্সটেন্ড করো পিছন দিকটায়, তাহলে দেখো এটা আস্তে আস্তে কী হচ্ছে দেখো, এই একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে বা নির্গত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই যে বিন্দুতে গিয়ে এই এক্সটেন্ড করার পরে এটা মিট করলো, সেই বিন্দুটাকে আমি কি বলবো বলো? মুখ্য ফোকাস। ঠিক আছে? তাহলে এই ফোকাস বিন্দু দিয়েই দেখো রশ্মিটা কিন্তু নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায়? অবতল দর্পণের ক্ষেত্রে রশ্মিটা সত্যি সত্যি ফোকাসের মধ্যে দিয়ে গেল, আর উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো রশ্মিটা ফোকাস দিয়ে গেল না ঠিকই, কিন্তু যে রশ্মিটা প্রতিফলিত হলো, সেই প্রতিফলিত রশ্মিটা যেন ফোকাস থেকেই নির্গত হচ্ছে বলে মনে হলো। ঠিক আছে? এবার দেখো, তারপরে যে ছবিটা রয়েছে, অর্থাৎ এই যে ছবিটা রয়েছে, এই ছবির ক্ষেত্রে ব্যাপারটাকে পুরো উল্টে দেওয়া হয়েছে। এটা অবতল দর্পণ। অবতল দর্পণে দেখো আগে কি হচ্ছিল, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছিল এবং ফোকাস দিয়ে যাচ্ছিল। এখানে উল্টো করা হয়েছে, মানে কি? দেখো, ফোকাসের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাস করছে, আফটার রিফ্লেকশন আলোক রশ্মিটা খেয়াল করো, দেখো প্রধান অক্ষের সমান্তরাল পথে বিডি পথে নির্গত হয়ে গেল। উত্তল দর্পণের ক্ষেত্রে আসি। দেখো, প্রধান অক্ষের ক্ষেত্রে দেখো ব্যাপারটা ঠিক ঠিক এই যে ছবিটা ছিল, এই ছবিটার দেখো ঠিক বিপরীত ব্যাপারটা এখানে করা হয়েছে। অর্থাৎ আলোক রশ্মি দেখো এবি পথে আসছে। এবার এবি পথে আসাটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করলে? এই দেখো, এফটাকে টার্গেট করে তুমি এবি রেখাটাকে কিন্তু এঁকেছো। ঠিক আছে? তার মানে দর্পণটা না থাকলে পরে রশ্মিটা কিন্তু এফের মধ্যে দিয়ে চলে যেত। বুঝতে পারছো পরিষ্কার? তাহলে এবি পথে রশ্মিটা আসলো, রশ্মিটা আসার পরে যেহেতু দর্পণটা আছে, আফটার রিফ্লেকশন খেয়াল করো বিডি পথে কোথা দিয়ে চলে গেল বলো? প্রধান অক্ষের সমান্তরালভাবে চলে গেল। তাহলে নিশ্চয়ই বিষয়বস্তুগুলো তোমরা বুঝতে পারলে। তাহলে চারটে যে ডায়াগ্রাম, চারটে ডায়াগ্রামই রশ্মিগুলো কীভাবে যাচ্ছে সেই পাথটা তোমাদের কাছে আমি কিন্তু পরিষ্কার করে
মানে কোন পথে যাচ্ছে সেই বিষয়গুলো পরিষ্কার করে আমি কিন্তু রিপ্রেজেন্ট করে দিলাম। আশা করি তোমাদের কনফিউশন হবে না এরপরে কোনো। এরপর দেখো আমি চলে আসছি পরের যে কতগুলো ছবি রয়েছে। দেখো এই ছবিগুলো একটু বলি। এটা হচ্ছে আবার একটা অবতল দর্পণ। দেখো এই অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়েছে, দেখো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে, এই যে বক্রতা কেন্দ্র এটা, ঠিক আছে, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে খেয়াল করো রশ্মিগুলো আসছে। বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি রশ্মিগুলো আসে এবং দর্পণের উপর এসে পড়ে, তাহলে দেখো সেই রশ্মিটা আবার কিন্তু সেই পথেই দেখো ব্যাক করে চলে যাচ্ছে। দেখো এখানে একখানা কথা বলা আছে যে এবি রশ্মি দর্পণে যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আসে তাহলে সেটা ধরা হয় সেটা লম্বভাবে আপতিত হচ্ছে। অর্থাৎ কি না, আপতিত রশ্মি এক্ষেত্রে কী হচ্ছে বলো, আপতন কোণের মান 0 ডিগ্রি হচ্ছে ধরা হয়। তোমরা জানো 0 ডিগ্রি যদি আপতন কোণ হয় তাহলে প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে। তার ফলে এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যে রশ্মিটা এসে এবি পথে দর্পণের উপরে পড়ছে, তার মানে আপতন কোণটা 0, তাহলে প্রতিফলন কোণটাকেও 0 করার উদ্দেশ্যে দেখো বিএ পথে রশ্মিটা যে ব্যাক করে চলে গেল, সেই রশ্মিটারও তাহলে প্রতিফলন কোণটা কত হচ্ছে, 0ই হতে হচ্ছে। সেই জন্য রশ্মিটা যে পথে এসেছে সেই পথেই ব্যাক করে চলে গেল। একই নিয়ম এই দর্পণের ক্ষেত্রে হবে, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে হবে। দেখো এখানে রশ্মিটাকে তুমি পাঠাচ্ছ, দেখো টার্গেটটা কী করছো, তুমি সিটাকে টার্গেট করছো কিন্তু, ঠিক আছে। অবতলের ক্ষেত্রে যেমন সরাসরি তুমি টার্গেটের মধ্যে দিয়েই পাঠাতে পারছো, অর্থাৎ বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েই পাঠাতে পারছো। উত্তলের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হলো না। উত্তলের ক্ষেত্রে কারণ দেখো এই যে দেখতে পাচ্ছ, তাহলে রশ্মিটা তোমার আসলো, তুমি টার্গেট করছো হচ্ছে সিকে, কিন্তু সি এর মধ্যে দিয়ে তুমি পাঠাতে পারছো না, তার আগে তোমার দর্পণের মধ্যে সেটা দর্পণ দ্বারা প্রতিহত হচ্ছে। তার মানে কি, এটা তোমার কত ডিগ্রিতে এখানে আপতন হয়েছে বলো, 0 ডিগ্রিতে আপতন হয়েছে। তাহলে প্রতিফলন কোণটাকে 0 করার জন্য কি করতে হবে, সেই যে পথে এসেছিল সেই পথেই চলে যাবে, অর্থাৎ বি এ পথে সেটা ব্যাক করে গেল। বুঝতে পারলে কী বললাম? তাহলে এবার এই দুটো ছবি আসি, একই রকম বিষয় দেখো। তাহলে এখানে দেখো এই যে মেরু যেটা আছে, মেরুর মধ্যে একটা রশ্মি অর্থাৎ এপি পথে এসে আপতিত হলো, এটা হচ্ছে আপতন কোণ। তাহলে দেখো আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, প্রতিফলনের নিয়ম অনুসারে। তাহলে দেখো পিবি পথে সেটা নির্গত হলো বা প্রতিফলিত হলো, তাহলে এই কোণটার এই কোণটা কিন্তু অবশ্যই পরস্পর সমান। উত্তল দর্পণের ক্ষেত্রে আসি, একই রকম ব্যাপার হচ্ছে, দেখো এই পথে আসলো, এই পথে বেরিয়ে গেল, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। বুঝতে পারলে? আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হলো। ঠিক আছে, এইবার দেখো খেয়াল করো কি বলছে, উপাক্ষীয় রশ্মির ধারণা। উপাক্ষীয় রশ্মিটা কি দেখো, আমি পড়ি একটু। গোলীয় দর্পণ সংক্রান্ত আলোচনায় যে সমস্ত আপতিত রশ্মির বিবেচনা করা হয় সেই সমস্ত রশ্মির প্রভাব একই রকম হয় না। 5.14 নং চিত্রে একটি অবতল দর্পণের উপর 4টি আপতিত রশ্মি দেখানো হয়েছে। এদের মধ্যে এবি এবং সিডি, অর্থাৎ কোনটা, এবি মানে এটা, সিডি মানে হচ্ছে এটা। দেখো এই পি এর খুব কাছ দিয়ে গেছে, কিন্তু এবি এবং সিডি রশ্মি দুটি দর্পণের মেরুর খুব নিকটবর্তী অংশে আপতিত হয়েছে এবং রশ্মি দুটি প্রধান অক্ষের সঙ্গে নতি খুব কম। এই ধরনের রশ্মিগুলিকে আমরা বলি হচ্ছে উপাক্ষীয় রশ্মি। ক্লিয়ার? তাহলে উপাক্ষীয় রশ্মির ধারণা। এবার আমরা চলে আসি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রমাণে। দেখো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব মানে কি, এই যে ধরো মেরু থেকে এই পর্যন্ত এফ পর্যন্ত দূরত্বটা, সেটাকে বলবো ফোকাস দূরত্ব, যেটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, বক্রতা ব্যাসার্ধ মানে কি, পি থেকে সি পর্যন্ত দূরত্বটা, অর্থাৎ যেটাকে স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। ঠিক আছে, তাহলে এই স্মল এফ আর স্মল আর এর আমাকে রিলেশানটা করতে হবে। এক্ষেত্রে ধরে নেওয়া হয় এই দর্পণগুলোর উন্মেষ কিন্তু খুব ছোট। উন্মেষ মানে তোমরা জানো যে এই যে ধরো যে গোলীয় তলটা রয়েছে, এই গোলীয় তলটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই বি থেকে এই যে মানে এই বি আর এই যে অর্থাৎ বি নয়, এই M1 আর M2 এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমি বলি হচ্ছে রৈখিক উন্মেষ। আর এই M1 আর M2 পয়েন্টের সঙ্গে সিকে যদি তুমি লিঙ্ক করো তাহলে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন সেটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। বুঝতে পারলে? তাহলে ক্ষুদ্র উন্মেষ মানে কি, এই দুটোর মধ্যে দূরত্ব খুব বেশি নয়, কাছাকাছি রয়েছে এরা। বুঝতে পারলে কী বললাম? তাহলে আশা করি তোমরা বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা দর্পণের ক্ষেত্রে আর আর এফের মধ্যে সম্পর্ক আমাকে বার করতে হবে। দেখো কী করা আছে, একটা রশ্মি এবি পথে এসে আপতিত হলো। এবার এবি পথে আপতিত হয়েছে মানে কি, এই যে পিসি যেটা রয়েছে তার সমান্তরাল রশ্মিটা, তার মানে এখানে আপতিত হলে পরে এটা কোথা দিয়ে যাবে, আমরা জানি মুখ্য ফোকাসের মধ্যে যাবে, মুখ্য ফোকাস দিয়ে দেখো চলে গেল রশ্মিটা। এবার এই পয়েন্টে তুমি কী করলে, একটা অভিলম্ব আঁকলে, যেটাকে বিসি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। বুঝতে পারলে কী বললাম? তাহলে ঠিক আছে, এইবার তোমাকে জ্যামিতিক উপায়, অর্থাৎ তোমরা যেরকমভাবে উপপাদ্য প্রমাণ করো সেরকমভাবে উপপাদ্য প্রমাণের মতোই প্রমাণটা দেখো এক্ষেত্রে করা আছে। দেখা যাক কী বলা হচ্ছে, কী বলছে দেখি। দেখো কী দেওয়া আছে, আমি পরপর পড়ছি, তোমরা শুনে যাও। দেখো এখানে পিএফ হচ্ছে ইজ ইকুয়াল টু স্মল এফ, মানে পিএফ মানে এইটুকু জায়গা, এটা হচ্ছে স্মল এফ। বক্রতা ব্যাসার্ধ পিসি, অর্থাৎ পিসি যেটা তোমাদেরকে বললাম, এটা হচ্ছে কি বলো, বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ আর, এটাও তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যেরকমভাবে এসছে, কোথা দিয়ে গেছে, এগুলো তোমাদেরকে আগে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, মনে করি আপতন কোণ, আপতন কোণ কোনটা, অর্থাৎ এ বি সি, এটা আপতন কোণ, এটাকে থিটা ধরা হলো। ঠিক আছে,
ইজ ইকুয়াল টু থিটা, এবং প্রতিফলন কোণ মানে কি এফ বি সি, এটাকেও কত ধরা হলো, থিটা ধরা হলো। ঠিক আছে, এইবার কি বলছে দেখো, এক্ষেত্রে এবি সমান্তরাল সিপি, অর্থাৎ এবি আর সিপি এই দুটো সমান্তরাল, আর এইটা হচ্ছে তাদের ছেদক, বুঝতে পারলে, বা ভেদক। তার মানে কি এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর একান্তর কোণ, নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে খেয়াল করো, আমি এখানেই দেখিয়ে দিই ছবির মধ্যে, তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা হয়ে গেল, তাহলে এরা পরস্পর একান্তর কোণ। আর একটু আগেই তোমরা দেখতে পেলে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, কেন, প্রতিফলনের নিয়ম অনুসারে। তাহলে এই কোণটা একবার এই কোণটার সঙ্গে সমান, এটা তোমরা বুঝতে পারলে। এই কোণটা একবার এই কোণটার সঙ্গে সমান, আবার এই কোণটা দুজনেও পরস্পর সমান। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এই যে কোণটা আছে এই কোণটা, আর এই যে কোণটা আছে এই কোণটা, এটা দুটো পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা হবে। এবার এই কোণটাকে তুমি কি নামে রাখতে পারো, সি বি এফ বলে রাখতে পারো, আর এই যে কোণটা আছে এই কোণটাকে তুমি কি নামে রাখতে পারো, বি সি এফ বলে রাখতে পারো। তাহলে এই কোণটা আর এই কোণটা যখন পরস্পর সমান হয়ে যাবে, আমরা জানি কোনো ত্রিভুজের দুটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে কোণ সংলগ্ন বাহুগুলোও পরস্পর সমান হবে, এটা আমরা উপপাদ্যে প্রমাণ করেছি। তার মানে কি এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, মানে কি এই বাহুটা আর এই বাহুটাও কিন্তু পরস্পর সমান হয়ে গেল। তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি পরস্পর সমান হয়ে যায়, ঠিক আছে, এবার যেহেতু এটা খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা দর্পণ, তার মানে বি আর পি এই পয়েন্ট দুটোর মধ্যে কিন্তু দূরত্ব খুব বেশি নয় বলেই আমাকে ধরতে হবে। তার মানে বি আর পি এই পয়েন্ট দুটো খুব কাছাকাছি আছে। তার মানে কি এই বিপি ইজ ইকুয়াল টু আমার বলা, সরি, এই যে এফ আর বি, এই যে সরলরেখাটা আছে এফ বি ইজ ইকুয়াল টু এফ পি বলে আমি ধরতে পারি, যেহেতু বি আর পি খুব কাছাকাছি রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এফ বি ইজ ইকুয়াল টু এফ পি, যেহেতু উন্মেষটা ছোট। বুঝতে পারলে কি বললাম? তাহলে খেয়াল করো, অ্যাকচুয়ালি তাহলে কী হলো, এফ পি ইজ ইকুয়াল টু এফ সি হয়ে গেল আমার। বুঝতে পারলে? তাহলে এফ পি ইজ ইকুয়াল টু এফ সি হয়ে গেল। হলো ক্লিয়ার? তার মানে আমি টোটালটা বলতে পারি যে এটা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এই টোটালটা কি হচ্ছে বলো, এটা কি হচ্ছে, তাহলে তাহলে এইটুকু যে পোর্শন থাকছে, এইটুকু পোর্শনটা তাহলে টোটাল পোর্শনের তাহলে হাফ হয়ে গেল আমি বলতে পারি। এবার এইটুকু পোর্শন যদি টোটাল পোর্শনের হাফ হয়, টোটাল পোর্শনটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করি, টোটাল পোর্শন মানে হচ্ছে স্মল আর, আর এইটুকু পোর্শন মানে কি হচ্ছে বলো, এইটুকু পোর্শন মানে হচ্ছে স্মল এফ। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ বাই টু। ঠিক আছে, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা কিন্তু আমরা করতে শিখলাম। আশা করি বিষয়বস্তু তোমাদের কাছে পরিষ্কার। এইবার আমরা চলে আসি হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা আছে। উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু তোমরা একইভাবে কিন্তু সেম টু সেম প্রমাণ কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, আশা করি এটা তোমাদের আর বোঝানোর দরকার হবে না। এইবার দেখো কি রয়েছে, অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি। ঠিক আছে, এবার দেখো কি করা হয়েছে, এই একটা অবতল দর্পণ আঁকা হয়েছে, এটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়, ছবিটা আঁকতে দেয়। এবার দেখো একটা বস্তুকে রাখা হয়েছে, এটা হচ্ছে তোমার বস্তুটা, এই যে দণ্ডায়মান যেটা, এটা হচ্ছে তোমার বস্তুটা। ঠিক আছে, এই বস্তুটার পজিশনটা খেয়াল করো কোথায়, দেখো এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে মেরু আর মুখ্য ফোকাসের মাঝখানে বস্তুটার দণ্ডায়মান আছে। তাহলে বস্তুটার শীর্ষ থেকে দেখো আলোকরশ্মি নির্গত হবে, তাহলে শীর্ষ থেকে দেখো একটা আলোকরশ্মি নির্গত হয়েছে। ঠিক আছে, যেটাকে O1A আমি বলতে পারি। তাহলে এই আলোকরশ্মিটা নির্গত হয়েছে প্রধান অক্ষের সমান্তরালভাবে, তাহলে এটা প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে, দেখো মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল। আর এই ধরনের আঁকার ক্ষেত্রে এরকম আঁকা তোমাদের আমি আরও পরে অনেক প্র্যাকটিস করাবো। দেখো আবার আরেকটা শীর্ষবিন্দু থেকে আরেকটা রশ্মি নির্গত হয়েছে, সেটা দেখো কোথা দিয়ে গেছে, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে। তাহলে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া মানে কি, সেই রশ্মি প্রথমে গিয়ে এখানে আঘাত করলো বা এখানে গিয়ে প্রতিহত হলো, হওয়ার পর তারপর খেয়াল করো এখান দিয়ে চলে গেল রশ্মিটা। অর্থাৎ তোমরা জানো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে রশ্মি গেলে পরে কী হয়, যে পথে যায় সে পথেই ব্যাক করে। দেখো সেটাই এখানে আঁকা হয়েছে, যে পথে গেছে সে পথেই আবার ব্যাক করেছে। ঠিক আছে, এইবার দুটো প্রতিফলিত রশ্মিকে, অর্থাৎ এইটা একটা প্রতিফলিত রশ্মি রিফ্লেকশনের পরে, আর এইটার একটা প্রতিফলিত রশ্মি রিফ্লেকশনের পরে, রশ্মি দুটোকেই যদি আমি কাল্পনিকভাবে পিছন দিকে বর্ধিত করি, দেখো ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, তাহলে রশ্মিগুলো দেখো কোথায় মিলিত হচ্ছে, এই যে L1 যেটা আছে এই L1 পয়েন্টটায় গিয়ে রশ্মিগুলো যেন মিলিত হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এই যে তোমার ছিল বস্তুটা, এই বস্তুটার এই পয়েন্টটা মনে হবে কোথা থেকে, এই পয়েন্টটার আলোটা কোত্থেকে বেরোচ্ছে, মনে হচ্ছে এই L1 পয়েন্ট থেকে বেরোচ্ছে। তাহলে এটা একটা পয়েন্ট, তাহলে এখানে যে কটা পয়েন্ট আছে সব কটা পয়েন্টই তাহলে দর্পণের পেছন দিকে এই সাইডে তৈরি হবে, মনে হবে ওখান থেকে আলো নির্গত হচ্ছে। তার মানেটা কি, এটা যদি তোমার অবজেক্ট হয় বা মেন বস্তু হয়, তাহলে তার প্রতিকৃতি বা প্রতিবিম্ব তুমি কোথায় দেখতে পাবে, এই রকমভাবে দেখতে পাবে প্রতিবিম্বটা এই দর্পণের মধ্যে। তার মানে দেখতে পাচ্ছ যে অবতল দর্পণের কাছাকাছি এখানে রাখা মানে কি, কাছাকাছি মানে মেরু থেকে ফোকাসের মধ্যে আছে, মানে খুব কাছাকাছি আছে অবজেক্টটা বা বস্তুটা। তাহলে অবতল দর্পণের খুব কাছাকাছি যদি একটা বস্তুকে রাখা হয়,
তাহলে তার সাপেক্ষে সোজা এবং বস্তুটার যে আকার তার থেকে বড় আকারের একটা প্রতিবিম্ব কিন্তু আমরা দেখতে পাবো। তাই আমি আগের দিন বলেছিলাম একটা অবতল দর্পণকে চেনা যাবে কীভাবে? অবতল দর্পণের সামনে যদি তোমার মুখ রাখো, তাহলে তোমার মুখের একটা বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব কিন্তু অবতল দর্পণে তৈরি হবে। ঠিক দেখো, এটা আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করলাম। এই যদি বস্তুটা হয় তাহলে বস্তুর আকারের থেকে বড় এবং সোজা একটা প্রতিবিম্ব কিন্তু তৈরি হয়ে গেল। সেটা আমরা জ্যামিতিক উপায়ে কীভাবে হয় সেটা আমরা করতে শিখলাম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বিষয়বস্তুটা, এই ড্রয়িংয়ের বিষয়বস্তুটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো লাস্ট, এইটা করে আমরা আজকের ক্লাসটা শেষ করব, যে গোলীয় দর্পণের ব্যবহার। দেখো, গোলীয় দর্পণ আমরা দেখলাম হচ্ছে উত্তল দর্পণ, অবতল দর্পণ। তাহলে কোথায় ব্যবহার করা যেতে পারে কোনটা? দেখো, উত্তল দর্পণকে তুমি কোথায় ব্যবহার করছো, এগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। উত্তল দর্পণ মানে কি? তুমি যে বস্তুটা তার সাপেক্ষে ছোট এবং সোজা একটা প্রতিবিম্ব উত্তল দর্পণের ক্ষেত্রে তৈরি হয়। ঠিক আছে, দেখো কি বলা আছে, তাহলে কোথায় ব্যবহার করা হয় দর্পণ? এই ধরনের দর্পণ মোটর সাইকেল, বাস, লরি ইত্যাদি গাড়িতে ভিউ ফাইন্ডার হিসাবে, মানে লুকিং গ্লাস হিসাবে যে দর্পণ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে উত্তল দর্পণ। তোমরা জানো, তুমি ধরো একটা বাইক নিয়ে কেউ যাচ্ছে, ঠিক আছে, তাহলে বাইকের যে লুকিং গ্লাস আছে সেখানে তার পিছনের গাড়িটাকেও তাকে দেখতে হবে। ঠিক আছে, নাহলে সে ডান দিক বাদিক ক্রস করার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এইবার যদি তোমার সমতল দর্পণ হতো, সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর যে আকার সেম আকারের একটা প্রতিবিম্ব আয়নায় তৈরি হতো। বুঝতেই পারলে, তাহলে রাস্তার মধ্যে অত বড় গাড়ির একটা প্রতিবিম্ব আয়নায় ধরবে কীভাবে? তার মানে গাড়িটা যেটা আছে সেটা তোমাকে বুঝতে হবে, কিন্তু গাড়িটাকে ছোট করে তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এই কারণে ছোট করে গাড়িটাকে দেখানোর উদ্দেশ্যে তোমাকে এমন দর্পণ ব্যবহার করতে হবে যেটার প্রতিবিম্বটা বা প্রতিকৃতিটা মেন যেটা অবজেক্ট তার থেকে আকারে ছোট হয়ে যায়। তাহলে এই ফাংশন বা এই ভূমিকাটা পালন কে করতে পারে? এটা কিন্তু অবশ্যই উত্তল দর্পণ করতে পারে। এই জন্য লুকিং গ্লাসে যে দর্পণ ব্যবহার করা সেটা কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। দেখো, এই কথাগুলো এখানে লেখা আছে, বুঝতে পারলে কি বললাম? তাহলে আর অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়, তুমি বুঝতে পারছো, ধরো কেউ শেভিং করছে, শেভিং করার সময় তার পারফেক্টলি শেভিং করার জন্য কি করতে হবে? তার মুখটা দর্পণের কাছে রাখতে হবে এবং মুখটার যা তার নর্মাল আকার তার থেকে বড় আকারের মুখ দেখতে হবে, যাতে তার শেভিংটা পারফেক্ট হয়। ওই জন্য শেভিং মিরর হিসাবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। বুঝতে পারলে? আর দেখবে, ডেন্টিস্টদের কাছে যদি যাও, অর্থাৎ দাঁতের ডাক্তারবাবুদের কাছে যদি যাও, তাহলে দাঁতের ডাক্তারবাবুরা দেখবে একটা ছোট্ট একটা চামচের মতো একটা জিনিস নিয়ে দেখবে মুখের মধ্যে ঢুকিয়ে দেখছেন কি যেন। তাহলে ওই চামচের মতো জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে কিন্তু তোমার কিন্তু অবতল দর্পণ। কারণ ওই অবতল দর্পণে তোমার দাঁতের গোড়ায় নিয়ে গেলে পরে দাঁতের নর্মাল যা অ্যাকচুয়াল দাঁতটা যেরকম দেখতে তার থেকে অনেক বড় একটা প্রতিকৃতি কিন্তু দর্পণের মধ্যে তৈরি হবে। কারণ অবতল দর্পণের ফোকাসের মধ্যে একটা বস্তুকে রাখলে তোমরা দেখতেই পেলে বস্তুর আকারের থেকে অনেক বড় আকারের প্রতিবিম্ব কিন্তু গঠিত হয়। বুঝতে পারলে কি বললাম? তাহলে এই কারণে বড় আকারের প্রতিবিম্ব গঠিত হওয়ার জন্য ডাক্তারবাবুরা কিন্তু তোমার দাঁতের যে ড্যামেজটা সেটাকে কিন্তু ভালো করে আইডেন্টিফাই করতে পারছে। এই কথাগুলোই দেখবে এই পোর্শনটার মধ্যে লেখা রয়েছে। তাহলে অবতল দর্পণ হচ্ছে ডেন্টিস্টরা যারা আছেন তারা কিন্তু এই অবতল দর্পণ কিন্তু বেশিরভাগ ব্যবহার করে থাকেন। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এবার দেখো, এখানে কতগুলো পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত দেওয়া আছে, এটা দেখে নেবে, তাহলে বিষয়বস্তুটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রতিবিম্বটি বস্তুর আকারের সমান এবং সমশীর্ষ যদি হয় তাহলে দর্পণটি সমতল। প্রতিবিম্ব বস্তুর থেকে আকারে বড় কিন্তু সমশীর্ষ, তার মানে দর্পণটি অবতল। আর প্রতিবিম্ব বস্তুর আকার থেকে ছোট কিন্তু সমশীর্ষ, অর্থাৎ দর্পণটি হচ্ছে উত্তল। তাহলে এই উত্তলটা ব্যবহার করবো হচ্ছে গাড়ির ভিউ ফাইন্ডারে, ঠিক আছে, বা লুকিং গ্লাসে। অবতলটা ব্যবহার করব কোথায়? ডাক্তারবাবুরা ব্যবহার করতে পারেন অবতলটা, বা আমরা শেভিং মিরর হিসাবে ব্যবহার করতে পারি। আরও কিছু কিছু জায়গায় ব্যবহার করা সেটা তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, যেমন ধরো টর্চ, সার্চ লাইট, গাড়ির হেডলাইট, এখানে দেখবে এই সমস্ত দর্পণের ব্যবহার রয়েছে। ঠিক আছে, কিন্তু মেন যে দুটো জায়গায় ব্যবহার করা সেটা আমি বলে দিলাম। আর সমতল দর্পণ তো বাড়িতে যেরকম ধরো আমাদের আয়নায়, ঠিক আছে, যেখানে আমরা চুল আঁচড়াই সেই জায়গায় তো সেগুলো জায়গায় ওগুলো সমতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারলে? তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুব ভালো করে পরিষ্কার করে আমি রিপ্রেজেন্ট করতে পারলাম। বিষয়বস্তুগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এইরকম আরও ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে আসবো এর পরবর্তী টপিকগুলোতে, যাতে তোমাদের কাছে বিষয়টা শুধু ক্লিয়ার নয়, সুপার ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, কিন্তু দরকার শুধু তোমাদের সহযোগিতা। তোমরা, আমার বারবার বলছি, আমার বানানো ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এগুলোকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দাও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই আমি আমার ক্লাস শেষ করলাম।